মানুষের কাছে মনে হয় হ্যাকিং মানে ফেসবুক। আসসালামু আলাইকুম তাপস ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে আপনি খুব স্পেশাল ভাবে একটা কথা বলার একটা আয়োজন করতে বলছিলেন, যেন আমরা হুম, খুব ফ্রিলি কথা বলতে পারি, এবং টপিকটা অবশ্যই আমাদের সাইবার সিকিউরিটি থাকবে। জি। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং খুব ডিপলি আমরা চেষ্টা করব যেন আসলে সবাইকে আমরা দিক নির্দেশনা দিতে পারি যে আসলে তারা কোন বিষয়টা তারা চুজ করবে, সাইবার সিকিউরিটি অর এনিথিং, যে বা যার যেটা ভালো লাগে। এক্ষেত্রে আমরা স্টার্ট করব এবং তাড়াতাড়ি আমরা এটা মানুষকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। এবং অনেকেই আছে যে আসলে বুঝতে পারে না সাইবার সিকিউরিটি আসলে কি। মানুষ মনে করে যে সাইবার সিকিউরিটি মানে খারাপ কিছু, বা ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং মানে খারাপ কিছু। ওইটা না, জাস্ট আজকে আমরা তাদেরকে টোটাল এক্সপ্লেনেশন করব যে আসলে হ্যাকিংটা আসলে কি, এবং হ্যাকিংটা মানুষ কিভাবে করে, খারাপ কাজের জন্য কিভাবে করে এবং ভালো কাজের জন্য কিভাবে করে। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইবার টেক ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সাইবার সিকিউরিটি কি, এবং এইটার টোটাল একটা এক্সপ্লেনেশন। আমাদের সাথে গেস্ট হিসেবে আছে তাপস ভাই, এবং সে আমার খুব ক্লোজড একজন পার্সন। আজকে আমরা নিজেরাই একটা ডিসকাশনের আলোচনা করব, এবং আমরা আপনাদেরকেও জানাবো আসলে আমরা আমাদের ভিতরে কি ডিসকাশন করছি এবং সাইবার সিকিউরিটি ফিল্ডটাকে আমরা কি মনে করি। আজকে তাপস ভাই হোস্ট করবে, বা তাপস ভাই আমাকে কোশ্চেন করবে। জাস্ট আমার কাজ হচ্ছে আজকে আমি কোশ্চেনের আনসার করব। আসসালামু আলাইকুম। আমি আগে আসলে আমার নিজের পরিচয়টা আগে দিয়ে নেই। আমি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ব্রাদার, আমি রোকন ভাইয়ের কাছ থেকে সবকিছু শিখি। ইভেন কি এজ এ ফ্রেন্ড, এজ এ ব্রাদার বা এজ এ মেন্টর, ওনার কাছ থেকে আমার সবকিছু হাতে খড়ি যেগুলো যে বলা হয়, এটা ওনার হাত থেকে। এখানে আসলে আমরা মূলত রুকন ভাইয়ের কাছ থেকে যে জিনিসগুলো জানতে পারছি, এইসব জিনিস আমি এজ এ বাগ হান্টার বলেন বা সিকিউরিটি রিসার্চার বলেন, ওনার গাইডলাইন্স এর আসলে টোটালি সম্ভব ছিল না। সো রুকন ভাইয়ের জন্য আমি এখন এজ এ বাগ হান্টার বা এজ এ সিকিউরিটি রিসার্চার হিসেবে আছি। এটাই আমার পরিচয়। এটুকুই। জি। থ্যাংক ইউ। এখন আমরা কোশ্চেন পার্টে যাই। তো আজকের পডকাস্টটা বা যে কথা বলা যে কোশ্চেনে যে এটা ছিল, এটা মূলত ছিল যে সাইবার সিকিউরিটি কেমন বা কি, বা 2025 সালের এর অবস্থাটা কি। তো ফার্স্ট অফ অল আমি একটা কোশ্চেন আপনাকে করতে চাই যে সাইবার সিকিউরিটি কোর্স কাদের করা দরকার এবং কি জন্য করা দরকার, ইভেন কি কোর্স সিলেকশন কেমনে করা দরকার বা কি করতে পারে কোর্স সিলেকশনের জন্য। আচ্ছা, এখন বর্তমানে সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশে খুব ভালোই বিজনেস চলতেছে, ওইটার পার্টে পরে আসতেছি। এবং আমি যেটা বলবো যে সাইবার সিকিউরিটি কাদের করা উচিত, আমার মতে যাদের সিকিউরিটি রিলেটেড ইচ্ছা আছে যেন আমি আসলে সাইবার সিকিউরিটিতে ভালো কিছু করতে পারবো, যাদের মনে সাহস আছে, আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট। যে হাল ছাড়বো না, আমি এটা শিখবো এবং এটাতে ইনশাল্লাহ আমি বেটার একটা আউটকাম নিয়ে আসবো, তো তাদের জন্য বেটার। এবং এইটা যারা আইটি সেক্টরের লোক আছে, যারা ব্যাংকে চাকরি করে, ব্যাংকের সফটওয়্যার টফটওয়্যার, বা ব্যাংকের একজন সাধারণ অপারেটর যারা কম্পিউটার ব্যবহার করে, তাদেরও সাইবার সিকিউরিটি জানা উচিত। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন প্রত্যেকটা অফিসেই কম্পিউটার অপারেটর থাকে, যারা কম্পিউটার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে, এবং ম্যাক্সিমাম অফিসেই এখন তাদের পার্সোনাল একটা সার্ভার আছে, এবং সে সার্ভারই মেনটেনেন্স করে, এবং অনেকেই আছে যে সার্ভারটা ব্যবহার করে তাদের যারা এমপ্লয়ি আছে। সেক্ষেত্রে প্রত্যেকেরই স্টেপ বাই স্টেপ সাইবার সিকিউরিটি ট্রেনিং থাকা দরকার, যেন তারা ম্যালিসিয়াস কোনো কিছুতে ইফেক্টেড না হয়ে পড়ে। সেক্ষেত্রে তারা যদি ম্যালিসিয়াস কোনো অ্যাক্টিভিটি করে বা ম্যালিসিয়াস কোনো অ্যাক্টিভিটিতে ইফেক্ট হয়ে পড়ে, তাহলে তারা যেন নিজের সেফটি দিতে পারে, বা ওইরকম কোনো কিছু। এখন আমরা জানি যে বাংলাদেশের একটা খুব হিউজ একটা রিজার্ভ চলে গেছিলো জাস্ট ইমেলের মাধ্যমে, একটা ইমেলে ক্লিক করার ফলে। সেক্ষেত্রে তারা যেন এরকম কোনো অ্যাটাকের হুমকিতে না পড়ে, সেক্ষেত্রে তাদেরকে খেয়াল রাখা উচিত। কারণ একটা কোম্পানির ফুল যত ডাটা থাকে, সকল ডাটাগুলাই তাদের সার্ভারে থাকে। সেক্ষেত্রে তাদের সার্ভারটাকে আরও সিকিউর করতে সাহায্য করে যদি তাদের যারা এমপ্লয়মেন্টে আছে, যারা এমপ্লয়ি আছে, যারা কম্পিউটার অপারেটিং করতেছে, যারা নেট রিলেটেড, যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে
যারা অফিসের ওয়াইফাইটা অন্তত পক্ষে ব্যবহার করতেছে তাদেরকেও সিকিউরিটি ট্রেনিং দেওয়া উচিত। এবং এইটা আমাদের প্রত্যেকটা দেশেই পুরো ওয়ার্ল্ডে যেটা দেখা যায়, প্রত্যেকটা দেশই এখন চাচ্ছে যে তারা টেকনিক্যালি বিল্ড আপ হইতে, এবং সেক্ষেত্রে মানুষ যদি টেকনিক্যালি বিল্ড আপ হয় তাহলে ওইখানে কিছু টেকনিক্যাল কিছু ইরোড থাকে, কিছু বাগ থাকে, যেই বাগগুলা দিয়ে অনেক ইনফরমেশন মানুষ রোলিং করতে পারে, মানে সেল করতে পারে, হ্যাক করে নিয়ে গিয়ে ব্ল্যাকমেল করতে পারে। সেগুলো থেকে বাঁচার জন্য সাইবার সিকিউরিটি খুবই প্রয়োজন। এবং আমাদের সরকারকে আমি খুব বড়ভাবে আহ্বান করব যে আসলে বাংলাদেশের তরুণদেরকেও সরকারি কোনো ক্যাম্পেইনে বা সরকারি বা বেসরকারি একটা প্রতিষ্ঠান ঠিক করে যেন সকল ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আইটি রিলেটেড কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা তাদের আগ্রহ আছে তাদেরকে সাইবার সিকিউরিটি ট্রেনিং দেওয়ানো উচিত, কারণ এতে তারা দেশের কাজে লাগবে। দেখা যায় অনেক সময় বাংলাদেশে সাইবার অ্যাটাক হয়, সেক্ষেত্রে তারা কাজ করতে পারবে। এবং আমাদের সাইবার রিলেটেড যদি কোনো সময় কোনো ওয়ার হয় বা কোনো যুদ্ধ হয়, সেক্ষেত্রে আমরা এই বিষয়টাতে আগায় থাকতে পারবো। ইদানিং আরেকটা কথা, ইদানিং যে সাইবার সিকিউরিটিতে অ্যাটাক গুলো হচ্ছে বা ওয়ারফেয়ার গুলো হচ্ছে, এগুলোর ভিতরে বাংলাদেশ কতটুকু কন্ট্রিবিউশন রাখে বা বাংলাদেশের সিকিউরিটি কতটুকু স্ট্রং আপনি বলে মনে করেন? এখন বাংলাদেশে অনেকেই আছে যারা খুব ভালো কাজ করতেছে, এবং অনেকেই আছে যারা আসলে ডিফেন্সিভ ওয়েতে খুব ভালো প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশকে। কিন্তু এইটাও যথেষ্ট নয়, কারণ বাহিরের যারা বহিরাগত শক্তি তারা অনেক আপডেটেড, আমরা অনেক ব্যাকডেটেড হয়ে গেছি। কারণ আমরা বাঙালি এরকম একটা জাতি, আমরা খুবই অলস, আমরা কাজ করতে চাই না, আমরা খালি খেতে চাই আর ঘুমাইতে চাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। এবং আমাদের যদি সাইবার ওয়ার হয় তাহলে হ্যাঁ, আমরা ওই রকম ক্ষতিগ্রস্ত না হইলেও মোটামুটি লেভেলের ক্ষতিগ্রস্ত হব। কারণ হচ্ছে দেখা যায় কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কিছুটা হইলেও একটু সাইবার ওয়ার হয়েছিল। সেক্ষেত্রে দেখা গেছে যে আসলে তারা আমাদের বাংলাদেশের যতগুলো সাইট হ্যাক করছে তার থেকে হয়তো কিছু সংখ্যক কম বাংলাদেশ হ্যাক করতে পারছে তাদের সাইট, এবং বাংলাদেশ যেগুলো হ্যাক করছে খুব ইফেক্টিভলি হ্যাক করছে। এবং ওই হ্যাকিং কর্মকাণ্ডে যারা ছিল তারা মোটামুটি এক্সপার্ট লেভেলের ছিল সকলেই। সেক্ষেত্রে যদি আমরা আমাদের জনশক্তিকে আরও বিল্ড আপ করি, তাহলে আমরা অফেন্সিভ না হয়ে আমরা যদি ডিফেন্সিভ ওয়েতে কাজ করি, সেক্ষেত্রে আমরা আমাদের যে গভর্নমেন্ট সাইট যতগুলো আছে ওগুলো আমরা নিজেরাই সিকিউর করতে পারবো। আমরা জানি যে আমাদের গভর্নমেন্ট সাইটের সিকিউরিটি অনেক এতটাও স্ট্রং না। ইভেন কি গভর্নমেন্ট সাইটের ভিতরে কোনো নরমালাইজ অ্যাটাক করলে ওটা থেকে অনেক এসেনশিয়াল বের করা যায় বা ক্রেডেনশিয়াল বের করা যাওয়া সম্ভব যদি কেউ একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য আমি আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে আহ্বান জানাই যে আসলে আপনারা খুব দৃঢ়ভাবে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন। কারণ ইনফরমেশন এখন যে যুগ, ডিজিটালাইজেশনের যুগ, এই ডিজিটালাইজেশনের যুগে ইনফরমেশন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এবং মানুষ বছরে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা আর্নিং করতেছে, কয়েক মিলিয়ন ডলার আর্নিং করতেছে জাস্ট ইনফরমেশন সেল করে। এটা কিভাবে? দেখা যায় আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা একের পর এক লগ ইন করি, দেখা যায় ওখানে আমাদের অনেক ইনফরমেশন দিয়ে রাখি, তারা এগুলাকেই রোলিং করে। এই যে আমরা লিড জেনারেশন করি, অনেকে মেল সেল করে যে আমার কাছে এই মেল আছে, তাদের এই পছন্দ, তুমি এটা নাও, বা তারপর তারা এটা সেল করে। এরকম অনেকভাবে ইনফরমেশন সেল করা যায়। সেক্ষেত্রে আমাদের এমনিতেই কিছুদিন আগে একটা নিউজ পাবলিশ হয়েছে যে আসলে বাংলাদেশের আইডেন্টি কার্ডের সার্ভার নাকি হ্যাক হয়ে গেছে। তারপর দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকার ওইখানেও হ্যাক করা ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট। সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে প্রতিটা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ হোক এবং গভর্নমেন্ট যে কোনো সাইট হোক, প্রত্যেকটাই সিকিউর রাখা উচিত।
যেন হ্যাক না হইতে পারে। এটা আমাদের জন্য খুবই কষ্টবিদায়ক একটা ব্যাপার যে আসলে অন্য কোনো দেশের মানুষ আমাদের ওয়েবসাইট হ্যাক করতেছে। এটা তো অস্বাভাবিক কিছুই না, এটা হতে থাকবে। যদি যতটুকু আমরা যদি আমাদের ভিতরে যদি সিকিউরিটি নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট না হয়, তাহলে আমরা এবার হতে থাকবো। সো এখানে একটা কথা আসছে যে মার্কেট প্লেস বা সেলিং যে বিষয়টা, তো আমি জানতে চাই যে একজন সাইবার সিকিউরিটি বা একজন ইথিক্যাল হ্যাকারদের মার্কেট প্লেসের কেমন অবস্থা, বা এরা মার্কেট প্লেসে কেমন ভাবে সার্ভাইভ করতেছে, এই জিনিসটা যদি একটু বলতেন। আচ্ছা, সর্বপ্রথম মার্কেট প্লেসে যাওয়া নিয়ে একটা কথা বলি। মার্কেট প্লেসে যাইতে হলে আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এবং কমিউনিকেশন স্কিলের ভিতরে আপনার ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই মাস্ট বি ইংলিশ ব্যবহার করতে হবে, এবং এটা ইন্টারন্যাশনাল ইংলিশ, ওটা ফ্লুয়েন্ট ভাবে করতে হবে, যেন কোনো ক্লায়েন্ট বুঝতে না পারে যে আসলে আপনি ইংলিশে কাঁচা। ফার্স্ট অফ অল আমাদের ইংলিশ স্ট্রং করতে হবে। হ্যাঁ, আমাদের ইংলিশ শিখতে হবে, কারণ আমি মনে করি না যে সাইবার সিকিউরিটি শিখতে গেলে কোনো কোর্সের প্রয়োজন আছে। ইউটিউবে হিউজ রিসোর্স আছে যেটা দিয়ে আমরা খুব ইজিলি সাইবার সিকিউরিটি শিখতে পারি, সাইবার সিকিউরিটি কাজ করতে পারি। বিশেষ করে আমরা যেটা করি ওয়েব পেন টেস্টিং এর কাজ, ওইটা করতে পারি। এবং ইউটিউব হচ্ছে পৃথিবীর বা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, যেইটাতে আমরা খুব ইজিলি প্রত্যেকটা বিষয় আমরা পেয়ে যাই, এবং আমরা একটা টপিকের উপর ডিফারেন্ট লেকচার পাই। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের এইটাতে এক্সপার্ট হওয়া উচিত, আমাদের ইউটিউব সার্চিংয়ের বেশি টাইম দেওয়া উচিত, যেন আমরা আমাদের প্রপার জিনিসটা পাই। এবং বাংলাদেশ বা বিভিন্ন ভাষায় এটা আছে, কিন্তু ইংরেজিতে সবচেয়ে বেশি রিসোর্স ইউটিউবে দেওয়া আছে হ্যাকিংয়ের উপরে। সেজন্য আমি বলবো সাইবার সিকিউরিটিতে আসার আগে আপনারা জাস্ট ইংলিশটা ক্লিয়ার করে আসেন, যেন ওই ক্লাসগুলো দেখে আপনি যেন বুঝতে পারেন যে আসলে সে কি করতেছে এবং এটা কেন করতেছে। এবং এখন যদি আমি মার্কেট প্লেসে যাই, যদি আপনার প্রপার স্কিল থাকে, আপনি মার্কেট প্লেসে চলে আসবেন। মার্কেট প্লেসে চলে আসবেন, এসে দেখবেন যে আসলে মার্কেট প্লেসের কী অবস্থা। বা এইটা আপনি করতে পারেন যে যখন আপনি কোর্স কিনবেন তার আগে আপনি রিসার্চ করতে পারেন যে এখন মার্কেট প্লেসের বর্তমান অবস্থা কি, মার্কেট প্লেসে কয়টা কাজ আপলোড হচ্ছে, মানুষ কিরকম কাজ পাচ্ছে। এখন আমি যদি বলতে যাই, এখন আপওয়ার্কে মোটামুটি সাইবার সিকিউরিটির কাজ আছে, মানে পাবলিশ করে, কিন্তু যারা কাজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরই পার্সোনাল ক্লায়েন্ট, মানে আপওয়ার্কে কাজ করতে করতে তাদের সাথে গুড একটা রিলেশন হয়ে গেছে। এখন জাস্ট তারা আইসা কোনো জব পোস্ট না করে তারা পার্সোনালি কাজ দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং ফাইবারের ক্ষেত্রে আমি যদি আসি, ফাইবারে কিছু কাজ আছে, নাই যে এরকম না, কিন্তু ম্যাক্সিমাম কাজ হয় এখন ব্ল্যাকলিস্ট রিমুভ অ্যান্ড ম্যালওয়্যার রিমুভিংয়ের কিছু ব্যাপার আছে, ওগুলোতে কিছু কাজ হয়। এবং আমাদের যেটা ফ্লুয়েন্টলি আমরা বলি, একদম খুব ক্লিয়ারলি বলি, ফাইবারে ওয়েব পেন টেস্টিংয়ের কাজ কিছুটা কম। এবং আপওয়ার্কে ব্ল্যাক হ্যাট হ্যাকিংয়ের চাহিদা খুব বেশি, যেরকম ধরেন আইডি হ্যাক, তারপর আইডি চলে গেছে ওই আইডি ব্যাক এনে দেয়া, এই কাজগুলো আপওয়ার্কে সবচেয়ে বেশি এখন পোস্ট হয়, এবং পাবলিকলি ওটা অনেকেই এটা কাজগুলো অ্যাকসেপ্ট করে। কিন্তু কতজন প্রপার ওয়েতে শেষ করতে পারে ওটা আমার জানা নাই। সেক্ষেত্রে সব ক্ষেত্রেই মার্কেট প্লেসকে আপনারা একটা রিসার্চ করবেন যে আসলে মার্কেট প্লেসে এখন কাজের কি অবস্থা। আর সব থেকে বড় কথা যেটা, মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনি আগে আপনার নিজের স্কিলটা যাচাই করবেন, বা কোর্স কেনার বা কোর্স দেখার আগ থেকে আপনি এগুলো নিয়ে একটু ডেভেলপমেন্ট করবেন। আসলে আমার কি করা উচিত? আচ্ছা, আমাদের ভিতরে মার্কেট প্লেস নিয়ে উৎসাহ থাকতে পারে। অনেকেই আছে, যেমন এই যে আপনি যে কথাটা বললেন যে আইডি হ্যাক, বা আমার গার্লফ্রেন্ড আইডি চলে গেছে, বা আমার এটা সমস্যা, এগুলা তো ঠিক একটা বিষয় থাকে যে আপনি আপনার নলেজ বা আপনি আপনার জ্ঞান কেমনে ইউজ করতেছেন। অনেকে আসে যে ফালতু কমেন্ট করে বা ফালতু টেক্সট দেয় যে একটা আইডি হ্যাক করে দেন বা কি করে দেন, আসলে এগুলো একটা ইকাল জিনিস। সো এই বিষয়গুলো নিয়ে মার্কেট প্লেসে যেহেতু সেল হইতেছে বা কথা হইতেছে, তাহলে একটা বিষয়ে বলেন যে রিমোট জব বেটার নাকি মার্কেট প্লেস বেটার, বা রিমোট জব পেতে গেলে আমাদের কি করা দরকার বা কি করতে হবে?
এখন আমি যেটা বলবো, এটা এখানে রিমোট জবের যে ব্যাপারটা, রিমোট জব আপনি যদি খোঁজেন বা করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো একটা ভ্যান্ডর সার্টিফিকেট লাগবে। এবং মাস্ট বি। হ্যাঁ, অবশ্যই। কারণ যদি আপনি কোনো ফাইবারে আপনার কোনো ভালো ভারী একটা প্রোফাইল না থাকে বা আপওয়ার্কে ভারী একটা প্রোফাইল না থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনার একটা ভ্যান্ডর সার্টিফিকেটের প্রয়োজন। সেটা সিএইচ হইতে পারে, ওএসসিপি হইতে পারে, ইজেপিটি হইতে পারে, যে কোনো সার্টিফিকেট হইতে পারে। তবে ওএসসিপি হচ্ছে বেটার, সব থেকে ভালো। সিএইচ হচ্ছে একদম গুড বলা যায়, ঠিক আছে, মোটামুটি ভালো। কারণ সিএইচ ওরকম এখন কেউ পাত্তা দিচ্ছে না, সবাই করতেছে ওএসসিপি। ওএসসিপি করতে ভালো একটা অ্যামাউন্ট প্রয়োজন এবং ভালো একটি স্কিলের প্রয়োজন। ওএসসিপি করতে গেলে মিনিমাম 3 থেকে 4 বছর, অনেকে 2 থেকে 3 বছরের মতো ইয়ার করতেছে। সেক্ষেত্রে ধরেন 2 থেকে 3 বছর সময় লাগবে কেরিয়ার, এবং খুব ভালো করে শিখতে হবে, কারণ এগুলো হচ্ছে সমস্ত প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে তারপর তারা ওই সার্টিফিকেটটা পায়। তারপর তারা বিভিন্ন জায়গায় রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারে, যেরকম গ্লাসডোর আছে, গ্লাসডোরের মতো আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, এগুলোতে গিয়ে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং এই রিমোট জব পেতে গেলে সব থেকে বেশি কাজে আসে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনার লিঙ্কডিনে একটা প্রোফাইল থাকতে হবে, আপনার ফেসবুকে একটা প্রফেশনাল প্রোফাইল থাকতে হবে, ইনস্টাগ্রামে আপনার প্রফেশনাল প্রোফাইল থাকতে হবে, টুইটারে একটা প্রফেশনাল প্রোফাইল থাকতে হবে। আপনি কি করতেছেন রেগুলার ওইখানে আপডেট করতে হবে, যে আমি আজকে এটা নিয়ে কাজ করতেছি, একটা স্ক্রিনশট তুলে ওইখানে পোস্ট করতে হবে। সেক্ষেত্রে ওইটা দেখে দেখবেন যে আপনি কিছু ফলোয়ার গেইন করবেন, ওই ফলোয়ার থেকে আপনি কাজ পেতে পারেন। যখন কারো কোনো প্রয়োজন হবে তখন আপনাকে নক করবে এবং আপনি এখান থেকে আপনার কাজের সুযোগ হবে। প্লাস ওইখান থেকে অনেক কোম্পানিও আপনাকে নক করবে যদি তাদের পেন টেস্টার বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট প্রয়োজন হয়। এবং সাইবার সিকিউরিটি ফিল্ডটা হচ্ছে অনেক বড় ফিল্ড, এখানে অনেক ধরনের টপিকের কাজ হয়, নেটওয়ার্কিং, তারপর সক অ্যানালাইজড, ডাটা অ্যানালাইসিস, এটসেট্রা এটসেট্রা, ইথিক্যাল, আমাদের ওয়েব পেন টেস্টিং, বাগ হান্টিং, এগুলো অনেক ধরনের আছে। এটা অনেক বড় একটা ডোমেন। আপনার রিসার্চ করবেন, রিসার্চ করে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। এখন বর্তমানে আমি বলবো বাগ হান্টিং করতে পারেন, ওয়েব পেন টেস্টিং এবং চক, এই 3টা জিনিস নিয়ে আপনারা বেশি ফোকাস করতে পারেন। এবং বাকিগুলোও ভালো, কিন্তু বাকিগুলোতে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে তারা ওইটা করলে তাদের জন্য বেটার হয়। আচ্ছা, যদি আমি আমার লাইফে 4-5টা বছর বা যদি এরকম যদি একটা ইয়েতে দেই, ফিল্ডে দেই, তাহলে 2025 থেকে বা 2026 বা 27 সালে ফিউচার অফ সাইবার সিকিউরিটি কতটুকু প্রোগ্রেস করতে পারে, বা এটার প্রোগ্রেস করতে কেমন? এই ক্ষেত্রে আমি আপনাকে ইনশিওর করতে পারি যে আসলে বর্তমানে সাইবার সিকিউরিটির যে অবস্থা, ইনশাল্লাহ এটা দিন দিন আরও বৃদ্ধি পাবে। কারণ এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ যদি একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করে, সে আগে চিন্তা করে যে আমার একটা ওয়েবসাইট প্রয়োজন, এবং যদি আমরা একটা রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট বিল্ড করি, তাহলে ওইখানে মানে ই কমার্স একটা ওয়েবসাইট দরকার, তাই না? ওখানে ই কমার্সের সমস্ত প্রোগ্রাম থাকে, এবং ই কমার্সের প্রোগ্রাম আছে মানে এখানে পেমেন্টের সেগমেন্ট আছে। ওই পেমেন্টের সেগমেন্ট থাকা মানে হচ্ছে কাস্টমারের ইনফরমেশন আছে, অনেক ইনফরমেটিভ ক্রিডেনশিয়ালস আছে যেগুলোকে সিকিউর করতে হবে। সেক্ষেত্রে এইখানে দেখেন সাইবার সিকিউরিটির স্পেশালিস্টের একটা কাজের সুযোগ হয়ে গেছে, এবং এইটা আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে। দেখা যাবে যে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ছোট্ট একটা বিজনেস, ওইটারও আর কিছুদিন পর থেকে তাদের একটা ওয়েবসাইট থাকবে। সেক্ষেত্রে ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনার সিকিউরিটি স্পেশালিস্ট প্রয়োজন। কারণ ডেভেলপাররা যতই সিকিউর কোড করুক না কেন, যদি কেউ কোনো হ্যাকার যদি আপনার পিছনে লাগে বা আপনার পিছনে থাকে যে আমি সেটা হ্যাক করবো, সে কোনো না কোনো ওয়ে খুঁজে নেয় যে আপনার ওয়েবসাইটটা কীভাবে হ্যাক করবে সে। কারণ প্রত্যেকটা কোডই ব্রেকেবল, সে যতই সিকিউর করে কোড করুক না কেন, কোড যত সিকিউর হবে হয়তোবা তার হ্যাকারের কিছুদিন সময় লাগবে ওটা ব্রেক করতে, কিন্তু ওইটা ব্রেক করে সে ঠিকই ওয়েবসাইট হ্যাক করতে পারে, ঠিক আছে?
সেক্ষেত্রে কোড সতর্কতার সহিত আমরা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটকে পেন টেস্ট করাবো এবং প্রপার সিকিউরিটি মেনটেন করবো। আমি সবাইকে এটার এই আহ্বান জানাই। না, একটা বিষয় হলো যত কোড যত হবে, একজন ডেভেলপার যত বেশি হার্ড কোড লিখবে, ওখানে কুইরির সংখ্যাও বেশি হয়ে যাবে। তো একটা কুইরির সংখ্যা যখন বেশি হয়ে যাবে, তো একজন হ্যাকার বা একজন সাইবার সিকিউরিটি ছিল বা একজন বাগ হান্টার যখন কুইরি গুলা পাবে, তো কুইরি থেকে সে অনেক কিছুই করতে পারে, যেমন হ্যাঁ এসকিউএল অবশ্যই। এক্সএসএস এগুলো সে করতে পারে। হ্যাঁ তো অবশ্যই, এগুলা তো করাই যায়। এবং এখন বর্তমানে আরো অনেক নতুন নতুন ভার্নাবিলিটি আসতেছে, ওগুলাও করে। প্লাস এখন অনেকেই মিনি ভাইরাস দিয়ে দিচ্ছে, অনেকে ডস অ্যাটাক করতেছে, অনেকে ব্রুট ফোর্স S3 করে। বাকেট করতেছে, S3 7 করতেছে। এখন অনেকে আবার ব্রুট ফোর্স অ্যাটাক করে কাস্টমার ক্রেডেনশিয়ালস বের করে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের হাই সিকিউরিটির প্রয়োজন। সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সিকিউরিটির প্রয়োজন আছে, ততদিন পর্যন্ত যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আছে তাদের প্রয়োজনীয়তাও আছে। সেক্ষেত্রে বলাই বাহুল্যতা এবং এআই এআই কোনোদিন সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের জায়গাটা নিতে পারবে না। কারণ এআই তে আপনি যত ধরনের কোড কমান্ডই করেন না কেন, সে আপনাকে প্রপারভাবে একটা ওয়েবসাইট কখনোই পেন টেস্ট করে দিতে পারবে না, বা একজন বাগ হান্টারের মতো সে কখনোই হান্টিং করতে পারবে না বাগগুলা কোথায় আছে। সে কোড পড়বে জাস্ট, হ্যাঁ কোড তো ঠিক আছে, এটা কিভাবে ব্রেক করা যায় সে কিন্তু এটা বুঝবে না। আর যদি এটা এআই এর এরকম ভাবে ভিতরে এআই এর ভিতরে ওই সিস্টেমটাই নাই যে সে কোডটা ব্রেক করবে। এই যে যেমন ডিপসিক আসছে নতুন একটা ওপেন এআই, এদের ভিতরে আসলে অতটুকু পরিমাণের ক্যাপাবিলিটি নাই যে একটা ওয়েবসাইট সে ব্রেক করে ফেলবে, যে এখানে এভাবে এভাবে হ্যাক করা যায় বা এভাবে এগুলো ত্রুটি আছে বা ভালনারেবিলিটি আছে, সেটা কোনোভাবে কোনোদিন এভাবে খুঁজে দিতে পারবে না, যে যেমন একজন বাগ হান্টার যেভাবে আপনাকে খুঁজে দিতে পারবে। হ্যাঁ এটাই, এবং এটাই রিয়েলিটি। এবং যারা সাইবার সিকিউরিটি নিয়ে আপনারা কাজ করতে চান, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আসলে একটা হইলেও ব্যান্ড সার্টিফিকেট আপনারা আপনাদের ঝুলিতে রাখবেন। তাহলে আপনাদের সাইবার ইনশাআল্লাহ। সিকিউরিটি লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে, এবং আপনারা খুব ইজিলি বলতে পারবেন যে না, আসলে আমি সার্টিফাইড সার্টিফাইড জি। ওয়েব পেন টেস্টার। এবং আপনি যখন কোনো ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ দেবেন ইন্টারন্যাশনাল, তখন আপনি খুব কনফিডেন্সের সাথে কথা বলতে পারবেন। আপনার যদি কোনো সার্টিফিকেট না থাকে, তাহলে দেখবেন যে আপনার মধ্যে আপনার 30% কনফিডেন্স নাই হয়ে যাবে, যে আসলে আমার একটা সার্টিফিকেট দরকার ছিল। এবং এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরের যারা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করে, তারা সবার আগে সার্টিফিকেটের প্রাধান্য, তার সার্টিফিকেট আছে কিনা এটা জিজ্ঞেস করে, তারপর আপনার এক্সপিরিয়েন্স। আচ্ছা, যদি একজন নর্মাল পারসন, এক্সপিরিয়েন্স তো যাদের নাই, বা ধরেন আমারই ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্স ছিল না, ওই সময় আমি পেন টেস্টিং এর জন্য অনেক কিছু ট্রাই করছি, তো আমি পারি নাই, বা যারা আপকামিং নিউ কামার আছে ওদের জন্য কি কোনো ধরনের কোর্স বা কিছু আপনি কি রাখতে চান বা রাখতে পারবেন এজ এ পেন টেস্টিং কোর্স? আমি বলবো তাদেরকে যে তারা সর্বপ্রথম 6 মাস রিসার্চ করুক, ইউটিউবে রিসার্চ করুক, আগে ইংলিশ ভালো করে শিখুক, ইউটিউবে রিসার্চ করুক। রিসার্চ করে তারা দেখতে পারবে যে আসলে সাইবার সিকিউরিটি তাদের জন্য কিনা, তাদের জন্য সুটেবল কিনা। যদি তাদের জন্য সুটেবল হয়, তাহলে তারা নেক্সট স্টেপ নেক। কারণ এটা হচ্ছে কি একটা গেম চেঞ্জিং ব্যাপার। যদি আপনি ওরকম ভাবে ডেডিকেশন দিয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আপনার এটা গেম আপনার লাইফের মোডটা চেঞ্জ করে দিবে। আপনি বাগ হান্টিং করেন, আমিও সময় পাইলে বাগ হান্টিং করি, তাই না? হুম। সেক্ষেত্রে আমাদের বাগ হান্টিং এ প্রয়োজন হয় কি প্রপার ডেডিকেশন। ইয়েস। প্রপার ডেডিকেশন ডেডিকেশন। ছাড়া এখানে কিছু হয় না। আর আমরা কখনো হাল ছাড়ি না। নেভার গিভ আপ হোয়াটএভার ইটস টেক। একটা মানুষের দুই রকম ডেডিকেশন থাকে, যে না আমি কখনো হাল ছাড়বো না এবং আমি কাজটা একনিষ্ঠভাবে করব, তাহলে আমি বলবো আপনার জন্য সাইবার সিকিউরিটি, আপনি ডিরেক্ট চলে আসেন। এবং এটার মধ্যে পয়েন্ট টু বি নোটেড আমি যেটা বলবো, এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনারা তারাই সাইবার সিকিউরিটিতে আসেন তারা স্টুডেন্ট যাদের 3 থেকে 4 বছরে কোনো আর্নিং এর কোনো প্যারা নাই। আসলে আমি আর্নিং না করলেও কিছু না, আর্নিং করলেও আমার কিছু দায় আসতেছে না। এবং যারা প্রফেশনাল
প্রফেশনে চলে গেছেন, প্রফেশনাল লাইফে চলে গেছেন, তাদের ব্যাক এন্ডে যদি একটা আর্নিং থাকে, বা যারা অনেক বড়, যারা পড়াশোনা করতেছেন, স্টুডেন্ট না, তাদের যদি ব্যাক এন্ডে কোনো আর্নিং সোর্স না থাকে, আমার 1 থেকে 1.5 বছরের ভিতরে আর্নিং করতে হবে, তাদের জন্য সাইবার সিকিউরিটি না। কারণ সাইবার সিকিউরিটি থেকে আপনি টুপ করে ইনকাম করতে পারবেন না, যেরকমটা বাংলাদেশের অনেক ম্যাক্সিমাম পার্সন ম্যাক্সিমাম। আমি একটা জিনিস এখানে একটু ইন্টারেক্ট করি। বাংলাদেশের ম্যাক্সিমাম কোর্সের অবস্থা তো দেখায় যে অনেক স্পন্সরশিপ ভিডিও আসে যে এই কোর্স করে এত টাকা ইনকাম, এই কোর্স করে এত টাকা ইনকাম হচ্ছে, আমার স্টুডেন্ট এরকম হইতেছে, এরকম করতেছে। আসলে এখানে কতটুকু সততা আছে? বাংলাদেশে কোর্স করে কি আসলেই কিছু শেখা যায় বা আসলেই কিছু ইনকাম করা যায়? এটা কি আছে, নাকি সব স্পন্সরের উপরে জাস্ট স্টুডেন্ট গেইন করতেছে, ওখান থেকে টাকা ইনকাম করার, স্টুডেন্টের কাছে টাকা নিতেছে, স্টুডেন্ট হাওয়া হয়ে বসে আছে, মার্কেট প্লেসের কাজের লোক নাই? এটা কতটুকু বাস্তবতা আছে? আচ্ছা, আমি কোনো কোর্স স্পেশালিস্ট যারা আছে তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না। আমি জাস্ট এটা বলবো যে বাংলাদেশে কোর্স নিয়ে যেরকম হাইপ, এইটা আসলে মানুষের চোখের চাকচিক্য ছাড়া আর কিছু না, জাস্ট মানুষের ভিজুয়ালি দেখানোর জন্য। এবং হ্যাঁ, সাইবার সিকিউরিটিতে আর্নিং হয়, কিন্তু এইটা নট গ্যারান্টেড। হ্যাঁ, আসলে আপনি আর্নিং করতে পারবেন কি না 1 বছরের ভিতরে, এটা আপনারা যে গ্যারান্টি দিবে সেই ভাউতুবাজি করতেছে। এবং একটা সেগমেন্ট আপনাকে বলবে, বা একটা শ্রেণী আপনাকে বলবে যে একটা কোর্স করে কোনো সময় সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট হওয়া যায় না, কিন্তু তারা তাদের কোর্স সেল করতেছে বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা, আমি যদি বেসিক টু অ্যাডভান্সই কোর্স করলাম, তাহলে আমার আর কোর্সের দরকার কেন? কারণ আমি তো একটা সেগমেন্টে শিখতে যাচ্ছি, বা একটা ডোমেনে শিখতে যাচ্ছি সাইবার সিকিউরিটি, সেটা ওয়েব পেন টেস্টিং। তাহলে আমার একাধিক কোর্সের ব্যাপার আসতেছে কোথা থেকে? এবং এই কথাটা আপনি যখন বলতে যাবেন, তখনই ওই নিচু শ্রেণীর যে মেন্টর আছে, আপনার কোর্সের মানে আপনার কোশ্চেনের তো আনসার দিবেই না, আপনার কোর্স থেকে রিমুভ করে দিবে। এই চক্করে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে ওরাই তো পড়ছে। যেমন আমি ফার্স্ট অফ অল অনেক জায়গায় পড়ছি, অনেক জায়গা থেকে কোর্স কিনা আমি কিছু শিখতে পারিনি ওদের কাছ থেকে। কিসের জন্য? কারণ তাদের ভিতরে ওই মেন্টালিটি ছিল, ইভেন কি তারা এইভাবে মানুষদের ট্রিট করছে। তো এইটা থেকে আমাদের বাঁচার উপায়টা আসলে কি? যে আমি একটা আসলে প্রপার একটা গাইডলাইন খুঁজতেছি, তো প্রপার গাইডলাইনটা আমি কেমনে খুঁজে বের করতে পারি? আচ্ছা, প্রপার গাইডলাইন আপনি খুঁজে বের করতে যাবেন, আমি আগেই বলছি, একটা উন্মুক্ত ইউনিভার্সিটি আছে আমাদের, যেটার নাম হচ্ছে ইউটিউব, গুগল। এখন মাস্ট বি চ্যাট জিপিটি হ্যাকিংয়ে খুবই হেল্প করতেছে এখন। মানে সে যদি হ্যাকিং নাও করে দেয়, তারপরেও হ্যাকিং করতে কি কি লাগবে, আপনি যদি ওরা ট্রাস্ট করাইতে পারেন যে না, আসলে আমি ইথিক্যাল হ্যাকার, আমি ইথিক্যাল হ্যাকিং করতে চাই, সেক্ষেত্রে তুমি আমাকে কিছু রিসোর্স দাও। আপনি ইউটিউব করে আপনি যদি ওইখান থেকে ইনফরমেশন গেদারিং করার ট্রাই করেন, তাহলে আপনি বেটার একটা সাজেশন পাবেন। প্লাস আপনি যদি একনিষ্ঠভাবে আপনার কোনো কোর্স কেনা প্রয়োজনই হয়, তাহলে আমি আপনাকে বলবো যে কোনো কোর্সের রিভিউ দেখার আগে তার ব্যাড রিভিউগুলো দেখেন। কোনো কোর্সের গুড রিভিউগুলো দেখার আগে আপনি তার ব্যাড রিভিউগুলো দেখেন, আপনি ওই কোর্স, ওই মেন্টর সম্পর্কে জানতে পারবেন। কারণ এখন যে কি ওই যাকে ওরে যদি আমরা 1,000 টাকা দিই বা 5,000 টাকা দিই, হ্যাঁ তুমি একটা দিবা, এখানে আইসা একটা গুড বুক দিবা আমাদেরকে তোমার গুড বুকে রাখছো, এরকম বলবা, আমাদের সম্পর্কে তুমি ভালো ভালো কথা বলবা, এবং এই যে নাও আমি তোমার একটা প্রোফাইল গিফট করতেছি, ফাইবার প্রোফাইল। এই ফাইবারে আমি তোমার 10টা অর্ডার নিয়ে দিছি, এগুলা $10 করে, এবং তুমি 5 স্টার, তোমার 10টা ইউনিক ক্লায়েন্ট কমপ্লিট হয়ে গেছে, তুমি এটা বলবা। এরকম অনেক কথাবার্তাই আসে। এইগুলা সবচেয়ে বেশি করে যারা আইটি প্রতিষ্ঠান আছে, যারা কোর্স করায়, তারা এইসব বেশি করে। এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা সত্য এবং ভালো কাজ করে। কিন্তু নতুনদের জন্য এখন আমি বলবো যে মার্কেট প্লেস খুবই টাফ। নতুনদের জন্য মার্কেট প্লেসে জায়গা করে নেওয়া এটা খুবই টাফ। এবং ফ্রিল্যান্সিং করতে গেলে আমি যেটা বলবো, আপনার 80% কাজ করে লাক। বেশি বেশি নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনাকে সফলতা দান করে। প্লাস
আপনার 10% কাজ করবে হচ্ছে স্কিল, আর 10% হচ্ছে আপনার ধৈর্য ডেডিকেশন। ধৈর্য বা ডেডিকেশন। এই তিনটা জিনিস কাজ করবে, এবং সবচেয়ে বেশি কাজ করবে হচ্ছে আপনার ভাগ্য। আসলে আপনার এখানে ভাগ্যে আছে কিনা, আপনার যদি ভাগ্যে থাকে আপনার অবশ্যই হবে। দেখা যাচ্ছে, মনে করেন আপনার যদি ভাগ্য থাকে, অনেকের 4 বছর পরে অর্ডার পায়, এবং অনেকের ভাগ্য যদি ভালো হয়, কিছু কিছু মানুষের ভাগ্য ভালো হয়, অর্ডার মানে সে গিগ ক্রিয়েট করছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, পরের দিন অর্ডার পেয়ে ফেলছে, এরকম অনেক হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমি 80% মার্ক, 80% আমি টার্গেট করবো যে আসলে সব ভাগ্যে, এবং 10% হচ্ছে আপনাদের ডেডিকেশন, আর 10% আপনাদের স্কিল। ঠিক আছে। জি, ঠিক আছে। আমি এখন একটা পার্সোনাল কোয়েশ্চেন করি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। কোর্স মানে সাইবার সিকিউরিটি আসার আগে বা শেষে বা মাঝখানে বা এখন যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে আপনি কি কি কোর্স কিনছেন এবং কোর্স থেকে কি কি শিখছেন, ইভেন কি এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন, কারণ আমার গাইডলাইনটা বা আমাদের জন্য গাইডলাইনটা বেটার হবে। আচ্ছা, আমি এখনো সাইবার সিকিউরিটি শিখতেছি। আমি এখনো যে আহামরি অনেক কিছু পারি তা না, আমি এখনো শিখতেছি। প্লাস আমি এখনো প্রচুর পরিমাণ রিসোর্সমেন্ট করি, অ্যাসেসমেন্ট করি সিকিউরিটি ফিল্ডে। আর পূর্বের যে আমার যে অভিজ্ঞতা, প্রত্যেক বাংলাদেশের উপরে যে অভিজ্ঞতা, ওটা প্রত্যেকটাই তিক্ত। কারণ প্রত্যেকটা জায়গাতেই আমি কোনো না কোনোভাবে ঠকছি, বা আসলে তারা প্রপার জিনিসটা শিখায় না, ওইটা আমি এখানে বুঝতে পারছি। বাংলাদেশে আমি 2টা কোর্স করছি বাংলাদেশ থেকে। তারপর আমি বাংলাদেশ থেকে বের হয়ে আমি ইউটিউব নিয়ে ঘাটাঘাটি শুরু করছি, এবং বাইরের দেশে কোর্স করতেছিলাম। আগেও করছি, এখনো করতেছি। নতুন নতুন বিষয়াদি জানার চিন্তাভাবনা করতেছি, কিভাবে জানা যায় তার ওয়ে খুঁজতেছি, এবং ওই ওয়েগুলো নিজে নিজে কিভাবে প্র্যাকটিস করবো, ওইটাও আমি ওয়েগুলো ব্যবহার করি কিভাবে প্র্যাকটিস করব, ওইটাও আমি ঠিক একইভাবে করতেছি। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের কোর্স সুটেবল না, একজন যারা খুব ডেডিকেটলি করতে চায় তাদের জন্য সুটেবল না। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম কোর্সে ফেক। তারা ওয়েব পেন টেস্টিং এর কথা বলে, কিন্তু তারা আসলে বাগ, দেখা যায় বাগ সম্পর্কে ভালোভাবে জানায় না। ওয়েব পেন টেস্টিং দূরে থাক, এরকম হয়, আমি ফেস করছি। সেক্ষেত্রে আমি কোনো প্রতিষ্ঠানকে খারাপ বলতেছি না, তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ভালো, কিন্তু আমার কাছে হয়তো ভালো লাগে না, তারা আমাকে কোনো আশানুরূপ আউটপুট দিতে পারে নাই। ঠিক আছে, আমি মনে করি যে আমি তাদের কাছ থেকে কোনো কিছু শিখতে পারি নাই। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনারা ইউটিউবে আপন ভেবে নিজের কাছে নিয়ে নেন। এই ইউটিউবকে আপনারা মনে করেন যে এটাই আপনাদের একমাত্র ইউনিভার্সিটি, এবং আপনারা চাইলে ইউডেমিতে যেতে পারেন। ইউডেমিতে খুব ভালো ভালো কোর্স হয়, ওগুলা মোটামুটি কম প্রাইসে পাওয়া যায়। আর বাহিরের যে কোর্সগুলো, ওগুলা আপনাদের রেঞ্জের বাইরে। যদি রেঞ্জের থাকে তাহলে বাইরের কোর্সগুলো আপনারা কিনতে পারেন, যেগুলো 5-6 হাজার ইউএস ডলার, 3-4 হাজার ইউএস ডলার, 1-2 হাজার ইউএস ডলার, ওগুলো। বাংলাদেশের কোর্স করে আপনি যদি মনে করেন যে আসলে প্রপার শিখবেন, তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য ইম্পসিবল। আর সব থেকে ভালো হয়, মনে করেন যদি আপনার বাজেট থাকে $1,000 যে না আমি 1 লাখ টাকা খরচ করব, তাহলে আমি বলবো আপনারা ইসি কাউন্সিলে যান। ইসি কাউন্সিলে গিয়ে তাদের একটা ভাউচার কিনে তারাই আপনারা কোর্স দিবে, তারাই আপনার একটা সার্টিফিকেট প্রোভাইড করবে এক্সাম নিয়ে, লাইভ এক্সাম। তাহলে আপনার জন্য একদম কম্বো একটা প্যাকেজ হবে, এবং ওইটা দিয়ে আপনি তারপরে বাংলাদেশে কাজ করেন বা দেশের বাইরে কাজ করেন, আপনি কাজও করতে পারবেন। এটা হবে আপনার জন্য একটা গোল্ডেন চান্স। না, অল্প বয়সে তো গোল্ডেন চান্স ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের সবার তো আর্থিক অবস্থা এক না, তাই না? তো ফার্স্ট অফ অল আপনি তো অনেক কিছু জানেন, ইভেন কি আপনার ভিতরে যতটুকু নলেজ আছে, তো আপনি যদি চান, এজ এ আমি একটা বলতে পারতেছি না চান বা না, আমি এজ এ এটাকে ধরেন একজন ফ্রেন্ডলি অফার বলতে পারেন, যে আপনি চাইলে কিন্তু আমাদের কিছু কোর্স ইউটিউবে প্রোভাইড করতে পারেন এজ এ ফ্রি কোর্স হিসেবে, বা এজ এ যারা ইউটিউবে শিখতে চায়, যেমন আমিও শিখতে চাই, যে কোনো টপিক্সের উপর দিতে পারেন, যে পেন টেস্টিং এ হোক, এজ এ বাগ হান্টিং রিসার্চই হোক, বা যেটাই হোক, যদি আপনি এটা করতে চান, যদি করেন ভালো হয় আমাদের জন্য।
অবশ্যই আমার চিন্তা ভাবনা আছে যে আসলে আমি পেন টেস্টিং এর ফুল একটা সেগমেন্ট, একটা রিসোর্সমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেলে দিব ইনশাআল্লাহ। এবং ওইটাতে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আপনারা চান বা যদি আপনাদের ব্যবহার করেন তাহলে। এবং আমি বলবো যে আসলে ইউটিউবটারে আপনারা খুব ভালোভাবে নিজের আপন ভেবে নিজেদের কাছে টেনে নেন। আপনাদের কোনো কোর্সের কোনো মেন্টরের কাছে যাওয়ার দরকার নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই ঠিক তখনই কোর্স সেলিংয়ে যায় যাদের পার্সোনাল কোনো কাজ থাকবে না, যাদের মার্কেট প্লেস থেকে কোনো কাজ আসে না বা মার্কেট প্লেস থেকে কোনো আর্নিং আসে না, তখনই তারা কোর্স বিজনেসের দিকে যায়। দেখা যায় তারা মার্কেট প্লেস থেকে পার মান্থ ধরেন 2 লাখ আর্নিং করতো অ্যাভারেজে, 2 থেকে 3 লাখ, কিন্তু তারা একটা 3 মাসের একটা কোর্স সেল করে আর্নিং করতে 15 থেকে 20 লাখ। তাহলে তাদের আপওয়ার্কে তারা কাজ করবে কি, তারা মানুষে ওইখানের ওই জায়গাটাতে ঢুকে যাচ্ছে এবং ওইখানে মানুষজন স্ক্যাম হচ্ছে যে সে বছরে 3টা 4টা কোর্স লঞ্চ করার খাতিরে ওই কোর্সে যারা জয়েন হইতেছে তাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে। এরকম বাংলাদেশে এখন অহরহ, এবং বাংলাদেশ এখন বর্তমানে কোর্সের জন্য খুবই বিখ্যাত হয়ে গেছে এবং অনেকেই বাংলাদেশে নিয়ে নিন্দা করে। ওই ক্ষেত্রটা আমি নিয়ে কথাই বলতে চাই না, কারণ আসলে আপনি একটা কোর্স করাচ্ছেন, এখানে আশা হারায়ে অনেকজন কোর্সটা ছেড়ে দিচ্ছে যে না আসলে আমি কি শিখতেছি এবং কি শিখতেছি। ওই বিষয়টা খুবই কষ্টদায়ক। তো এটা হলো কোর্সের অবস্থা। হ্যাঁ, এটা খুব বাজে একটা অবস্থা। আপনি যেটা বললেন এটা আসলে খুব দুঃখজনক যে আমি একজন মেন্টরের কাছে শিখতে যাইতেছি বা শিখবো, আমি ওকে পে করতেছি, এটা একজন অনার হিসাবে আমি কিন্তু তার কাছ থেকে তাকে আমি একজন টিচার বা একজন মেন্টরকে আমি কিন্তু অনার করতেছি যে হ্যাঁ আমি আপনার শিখবো, অনার হিসেবে একটা কিছু টাকা বা কিছু সামথিং আমি অনার করলাম। একটা এই হাদিয়া জিনিসটা নিয়ে তারা দিতেছে একটা তারা। হাদিয়া টাইপ। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা নিয়ে তারা একটা বিজনেস করতেছে। তো এই বিজনেসটা আসলে ব্রেক করা দরকার। যে খুব বাজে হবে, এটা খুব বাজে ভাবে প্রতারণা হচ্ছে। কারণ শিক্ষার কোনো মনে করেন যে পেমেন্ট হয় না বা শিক্ষা নিয়ে কোনো বিজনেস হয় না, এটা বাংলাদেশে অনেক বলতে গেলে এটা সব জায়গায় হয়। কিন্তু এই জিনিসটা আমি বলতে চাইছি যে এটা একটু নর্মালি ভাবে আমরা ইউটিউব বেস রাখলাম, ফ্রি টু লার্ন টাইপের। এখানে হচ্ছে কি দেখা যায় যারা কোর্স কিনতেছে বা কোর্স করাইতেছে তারা ওইখানে দেখা যায় টাইম দিচ্ছে, সেই ক্ষেত্রে তারা একটা টাকা নিচ্ছে, যেই অ্যামাউন্টই হোক তারা পারিশ্রমিক হিসাবে। টাকা নিচ্ছে যে না আমি এখানে আমার টাইম দিতেছি। আর টাইম ইজ মানি, আমিও মানি টাইম ইজ মানি। কিন্তু টাইম ইজ মানি যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমি আপনাকে টাইম দিচ্ছি, আপনি আমার টাইম কিনে নিচ্ছেন, আমার জ্ঞানটা কিনে নিচ্ছেন। সেক্ষেত্রে আমার প্রপার জ্ঞানটা দেয়া জরুরি। আমি মনে করি যে আসলে এটা আমার দায়িত্ব হয়ে যায়। আপনি কিনে নিছেন আমার কাছ থেকে, আমার প্রপারটাই দিতে হবে, কিন্তু তারা প্রপার আউটপুটটা পায় না যারা কোর্সটা কেনে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একদম ফ্রিতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট দেখতে পাবেন, যেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, হাউ টু মেক এ ইথিক্যাল হ্যাকার বা এরকম কোনো একটা টাইটেল দিয়ে আমরা একটা প্লেলিস্ট করে দিব। ওই প্লেলিস্টে পার উইক আমরা একটা করে ভিডিও দিব, যেটা আপনাদের সাইবার সিকিউরিটি শিখতে খুবই হেল্প করবে। এবং ওইটাতে আমরা স্টেপ বাই স্টেপ ওয়েব পেন টেস্টিং দেখব, কীভাবে ওয়েব পেন টেস্টিং করতে হয় এবং বাগ হান্টিং করতে হয়। ইনশাআল্লাহ এটা হলে অনেকের জন্য, যারা শিখতে চাইতেছে বা আমিও যে শিখতেছি, এদের জন্য অনেকটা ভালো হয়। কারণ নলেজ শেয়ার করলে এটা সবসময় বৃদ্ধি হয়, কোনো সময় কমে না। তো এখান থেকে তো একটা ভালো একটা রাস্তা দেখা যাচ্ছে, রুট ম্যাপ দেখা যাচ্ছে। অবশ্যই। এখন আপনি তো কয়েকটা বাগ সাবমিট করছেন, আপনি প্রায় 6 থেকে 7 মাস যাবত বাগ হান্টিং করতেছেন। যদিও আপনি প্রায় 1 বছর অধিক সময় আপনি আমার সাথে আছেন, 6 মাস যাবত, 6 থেকে 7 মাস হয়ে গেছে, আপনি কাজে পা দিছেন।
সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনার আসলে বাঘ হান্টিং কেমন, বা আপনি কোন প্ল্যাটফর্মগুলো বাঘ হান্টিং করার জন্য বেছে নিছেন, এবং কোন কোন মার্কেট প্লেস ব্যবহার করতেছেন বাঘ হান্টিং এর জন্য? আসলে এটা তো অনেক একটা লং বা একটা সময়, 1 বছর বা তারও বেশি। হ্যাঁ, কারণ একটা লং টাইম প্রসেসের ভিতরে আমি আর আপনি একসাথে। তো এজ এ বাগ হান্টার হিসেবে আমি ফার্স্ট অফ অল গুগলের বেছে নিচ্ছি, কারণ এজ এ রেসপন্সিবল ডিসক্লোজার যে প্রোগ্রামগুলো থাকে, আপনার গুগল একটা আছে, ওখানে কিছু আপনার আছে যে ডর্কিং এর মাধ্যমে আমরা অনেকগুলা খুঁজে পাই যে এখানে আপনার ভার্নাবিলিটির জন্য এরা তারা লিস্টেড করে রাখছে, যেমন ধরেন হ্যাকার ওয়ান বা বাকক্রাউড বা আদার কোনো সাইট বা ইন্টিগ্রিটি। এদের ভিতরে আমি কয়েকটা বাগ ক্রাউড থেকে বা হ্যাকার ওয়ান থেকে কয়েকটা একটা সাইট নিয়ে আমি আসলে ডেলি বেসিসে রিকনসিস করতাম বা ডেলি বেসিসে হান্টিং টাইপ শুরু করতাম। তো এখান থেকে অনেকগুলা সাইট আছে, তো সাইটগুলোর নাম যেমন ধরতে পারেন যে nvidia.com বা আপনার ওয়েলফেয়ারগো, এগুলা থেকে কিছু কিছু বাগ পাইছি, যেমন আইবুট, এগুলো আসলে বাগ বাউন্ডারি প্রোগ্রামে ছিল। তো আমি এজ এ বাগ হান্টার, এজ এ তাদের পারমিশন নিয়ে আমি এই জিনিসটা করছি, ইভেন কি থেকে আমি ফলাফল পাইছি টোটালি। তাদের পারমিশন, কেমন, যেমন আপনি আমাকে শিখাইছিলেন, যেমন আপনি আমাকে শিখাইছিলেন। তাদের পারমিশন নিয়ে আবার স্টার্ট, তাদের পারমিশন, আচ্ছা, আর যেমন তাদের পারমিশন নিয়ে আমি তাদের স্কোপ করছি, যে আপডেট করছি। আমার সাথে যে শুধু যে আমি একাই বাগ পাইছি এরকম না, বাগ বাউন্টির প্রোগ্রামের ভিতরে আমার সাথে আরো অনেক হ্যাকার আছে বা অনেক কিছু সিকিউরিটি রিসার্চার আছে, যারা এসব কিছু থেকে বাগ খুঁজে বের করছে। ইভেন কি তারা রিওয়ার্ড পাইছে, ইভেন কি রিওয়ার্ড গুলা P1 এ ছিল, P2 এ ছিল বা P3 তে ছিল। যেমন ইনফরমেশন ডিসক্লোজ যে প্রোগ্রামটা আছে, আমি ওখান থেকে অনেকগুলো বাগ বের করছি, বের করে আমি রিপোর্ট করছি। অনেকগুলো ফল পাইছি, অনেকগুলো ফল পাইনি, অনেকগুলো ইমেল পাইছি, অনেকগুলো ইমেল পাইনি। তো এগুলো একটা লং প্রসেস। তো ধৈর্যশীল অবশ্যই হইতো এজ এ বাগ হান্টার হিসেবে। আমি যে সময়টা আমি দিছি, আমি টোটালি এই সময়টার ভিতরে আমি খুশি। এখানে আমি না খুশ হওয়ার কোনো অপশন আমি রাখি নাই বা আমি পাইনি, কারণ আমি সারা দিনের ভিতরে আমি যখন পিসির ভিতরে থাকতাম, আমি টোটালি আমি এখানে সময় দিছি। এইখানে সময় দেওয়ার কারণটা ছিল, কারণ এই জিনিসটা আমার হ্যাবিটের ভিতরে পরিবর্তন হয়ে গেছে টোটালি। কারণ আপনি জানেন যে আমি কেমন মানে জিনিসগুলো অ্যাডপ্ট করতে পারি টোটালি। তো এই বিষয়গুলো আমার কাছে একটা প্যাশন হিসেবে কাজ করতেছে, যে আমি একটা বাক খুঁজবো। আমি ফার্স্ট অফ অল আমার মাইন্ডসেট কোনোদিনই ছিল না যে আমি এখান থেকে টাকা ইনকাম করবো ইনশাল্লাহ, বা আমার টাকা ইনকাম করার কোনো ভাবে ইন্টেনশন ছিল না। আমার ইন্টেনশনটা কি ছিল, যে আমি এখানে ঢুকবো, কেমনে বাক কাজ করে, কেমনে একটা ওয়েবসাইট কাজ করে, কেমনে একজন আপনার ফেসবুক বা কেমনি ইনস্টাগ্রাম এগুলো কাজ করে, আমি এই জিনিসগুলো দেখার জন্য আমি আসলে টোটালি এই জিনিস থেকে আগে। ইভেন কি থেকে আমি যতটুকু সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ, আমি আরো ট্রাই করতেছি আরো বেটার হওয়ার জন্য। আমরা তো এতক্ষণ পেন টেস্টিং এর কথা বলছি, এখন বাগ হান্টিং নিয়ে 2 লাইন কথা বলি। আসলে বাগ হান্টিংটা কি? বাগ হান্টিং হচ্ছে এরকম একটা জিনিস, আপনি যদি পেন টেস্টিং পারেন তাহলে আপনি বাগ হান্টিংও করতে পারেন, যেটা ফুললি ওপেন সোর্স। এখানে আপনাকে পার্সোনালি কেউ কাজ দিবে না, এখানে কাজ আপলোডই করা আছে। এখানে কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো হচ্ছে হ্যাকার ওয়ান, বাকক্রাউড, ইন্টিগ্রিটি। বাংলাদেশের একটা প্রোগ্রাম আছে ওপেন বাগ বাউন্ডারি, ওপেন বাগ বাউন্ডারি বাংলাদেশ, ওপেন বাগ বাউন্ডারি স্ল্যাশ বাংলাদেশ। হ্যাঁ, এগুলাতে আপনাদের ওয়েবসাইট দেওয়াই আছে যে আপনার, এবং রিওয়ার্ড দেওয়া আছে। তাহলে আপনি যদি এই ভালনারেবিলিটি পান তাহলে আপনাকে এত টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি ওইখানেও বাগ খুঁজে জাস্ট ওইখানে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে দেখা যায় আপনার বাগটা যদি ভ্যালিড হয়, আপনি ভ্যালিড পান, প্লাস আপনি যদি তাদেরকে এক্সপ্লেন করে বুঝাইতে পারেন যে আসলে এটা তাদের ওয়েবসাইটে কি ক্রিয়েট করতে পারে বা তাদের ওয়েবসাইটে তাদের ইউজারদের কি করতে পারে, সেক্ষেত্রে আপনি ইজিলি তাদের কাছ থেকে বাউন্স নিতে পারবেন। এবং এটাকেই আমরা বলি বাগ বাউন্ডারি। আমরা বাগ খুঁজি প্লাস বাউন্ডারি পাই। টোটাল এই প্রোগ্রামটা হচ্ছে বাগ বাউন্ডারি বা বাগ হান্টিং প্রোগ্রাম, ঠিক আছে? ভালনারেবল ডিসক্লোজ প্রোগ্রাম। এখানে এনজয়মেন্টটা কি জানেন মানে রূপন ভাই, এখানে যদি আমি আমার পার্সোনাল হিসেবে শেয়ার করতে চাই, এই জিনিসটা খুবই একটা ফ্যাসিনেটিং একটা এরিয়া। কিসের জন্য? এখানে এত নলেজেবল পার্সনরা আছে যারা বাগ বাউন্ডারিতে বাগ হান্টিং করে, বা আপনি বা আমি করি, বা যেই
তাদের মাইন্ডসেট না সবসময় মানে নেগেটিভ কোনো মাইন্ডসেট দেখি না যে আমি গিভ আপ করে ফেললাম, যে আমি পারতেছি না, আমার দিয়ে হইতেছে না, এরকম মাইন্ডসেট কারোরই নাই। পারতেছি না, ট্রাই করতেছি, এটা হইতেছে না, অন্য কিছু ট্রাই করতেছি। আসলে টেস্টিং ইজ এ কি অফ বাগ বাউন্টি হান্টিং। আপনি যত টেস্টিং পারবেন, তত টেস্ট করতে করা শিখবেন, আপনি বাগ হান্টিং এর বিষয়ে মজাটা বুঝতে পারবেন। অবশ্যই এটাই হচ্ছে বাগ হান্টিং এর মূল একটা ধারা। এখানে যেহেতু একটা সিস্টেম হচ্ছে কি, ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কাজ দেয় তাহলে ওইটাতে আপনার একটা বিষয় যেটা থাকে যে আসলে আপনি বাগ খুঁজে পান বা না পান, কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে পেমেন্ট করতেছে। একটা রিপোর্ট করে একটা ব্রিফ দিয়ে দিলে আপনাকে সে আপনার পেমেন্টটা করে দিচ্ছে। কিন্তু বাগ বাউন্ডারিতে আপনি যতক্ষণ পর্যন্ত ভ্যালিড বাগ রিপোর্ট করতে না পারবেন তখন পর্যন্ত আপনার কোনো আর্নিং নাই। এবং এটাকে আমি বলি যে ডাবল টাইমিং। মনে করেন আপনি এখন সাইবার সিকিউরিটি একজন স্পেশালিস্ট হয়ে গেছেন, সাইবার সিকিউরিটি নিয়ে আপনি ভালো ধারণা রাখেন, আপনি মার্কেট প্লেসে চলে গেছেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছেন। মার্কেট প্লেসে ভাগ্য যদি আপনার সহায় না হয় তাহলে হয়তো বা মার্কেট প্লেসে অর্ডার আসতে দেরি হইতে পারে। সেক্ষেত্রে তখন আপনি হ্যাকারওয়ান বা বাকরাউট বা ইন্টিগ্রিটিতে অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুলে আপনি একটা আপনার টার্গেট ফিক্স করে ওইটাতে হান্টিং শুরু করলেন। দেখা গেল এখানে আপনি একটা ভ্যালিড যদি ভার্নাবিলিটি খুঁজে পান তাহলে আপনি এখান থেকে অ্যাওয়ার্ড পেলেন। ওই অ্যাওয়ার্ড দিয়ে আপনি খুব ভালো স্বাচ্ছন্দ্যে যতক্ষণ পর্যন্ত আপনি ফাইবারে কাজ না পান বা আপওয়ার্কে কাজ না পান ততক্ষণ পর্যন্ত আপনি বাগ হান্টিং চালাই যেতে পারেন। সেক্ষেত্রে আপনার আর্নিং এর পসিবিলিটিটা বাড়বে। জি, অবশ্যই এখানে আসলে মানে ব্যক্তি স্বাধীনতা থাকে। ফার্স্ট অফ অল বাগ হান্টিং এ যে বাগ হান্টার, আপনি আপনার ব্যক্তিত্ব স্বাধীনতা হিসেবে কাজ করতে হবে। যেমন অনেক সময় দেখা যায় যে আপনার কাজ করতে ইচ্ছা করতেছে না, আপনি একটা এনজয়মেন্টে আছেন বা বাইরে আছেন, তো ওই জিনিসটা তো আছেই, কিন্তু এটার ভিতরে মজা আছে। যখন আপনি একটা কাজের ভিতরে আসা শুরু করবেন, আপনি যখন একটা বার্নাবিটি পাওয়া যাবে, তখন তখন যে খুশিটা, এই খুশিটা অন্যরকম। যেমন আমি ফার্স্ট অফ অল যখন আমি একটা অ্যাক্সেস পাই, এটা রাতের অ্যারাউন্ড মেবি 4:30টার দিকে ছিল, ওরকম ব্যাপারে খেয়াল আছে। হ্যাঁ যেমন এটা NBA.com এর ভিতরে ছিল, হ্যাঁ, যখন ওইটা আমরা access রিপোর্টও পাই। করছিলাম। হ্যাঁ, কিন্তু এটা একটা কারসাজি ছিল, এনভিডিয়ার একটা কারসাজি ছিল। যাই হোক, এটা ডিসকাস না করি। কিন্তু আমার যে এক্সাইটমেন্টটা ছিল, এটা আসলে আমি বলতে পারবো না। মহান রাব্বুল আলামিন জানে, আর আমি জানি। ইভেন কি আমি এরকম ওই সময় যে ফোন দিয়ে বলছি যে ভাই আমি একটা বাগ পাইছি, সে বলছে তাই নাকি, কি বলে, হ্যাঁ সে হয়তো এইভাবে আসে জয়েন্ট আমরা দুজনে দেখলাম। দেখার পরে জিনিসটা আসলে বোঝা গেল যে কেমন একটা পরিস্থিতি। আমি তখন লিটারালি তখন আমি পুরো শেক করতেছিলাম সারা শরীরে, যে হ্যাঁ আমি আমার পরিশ্রম কাজে দিচ্ছে। একটা খুবই একটা হ্যাঁ, এবং এইটা নিয়ে আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে যে উনি বাঘ হান্টিং নিয়ে যে রিপোর্টটা করছিল, ওই রিপোর্ট নিয়েও আমাদের একটা ছোট্ট একটা ভিডিও আছে, আপনার চাইলে ওইটাও দেখতে পারেন। মোটামুটি তাপস ভাই উনি আমার দেখা স্টুডেন্ট বা আমার দেখা যারা লার্নার আছে, যারা খুব ফাস্ট লার্নিং করতে পারে তার মধ্যে একজন, এবং সেজন্যই সে আমার খুব পছন্দের একজন। এবং আমি চাই যে আসলে সে আরো দ্রুত গতিতে আগায় যাক এই ফিল্ডটাতে। তার থামা উচিত না, আমি মনে করবো যে তার দৌড়ানো উচিত। তো এটাতে শিখতে বলে অনেক কিছু আছে, একমাত্র যে আমার কাজ করার জন্য আমার সাইবার সিকিউরিটি শিখতে হবে এরকম কোনো কথা নাই। নিজের প্রোটেকশনের জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য আমাদের সাইবার সিকিউরিটি শেখা উচিত, জি অবশ্যই জানা উচিত। অবশ্যই, কারণ এখন যে পরিমাণের হ্যাকিং হইতেছে, আসলে ফেসবুক মানুষের কাছে মনে হয় হ্যাকিং মানে ফেসবুক, যে আমার একটা ম্যাক্সিমাম মানুষ ফেসবুকের হ্যাকিং মনে হয়। আসলে ফেসবুক হ্যাকেবল না, কারণ ফেসবুকের নিজেদের একটা বাগ বাউন্ডি প্রোগ্রাম আছে। যদি ফেসবুক আসলে হ্যাক করা যায়, তো তাহলে আমি ওখান থেকে লাখ লাখ ডলার ইনকাম করতে পারতাম কারণ তাদের একটা অ্যাকাউন্ট যদি আমি হ্যাক করতে পারি, বা একটা অ্যাকাউন্টে যদি ক্রেডেনশিয়াল আমি পে করতে পারি, তাহলে তারা আমাকে $1.5 লাখ দিতে বসে আছে, যে তুমি আসো আমার হ্যাক করে আমাদের $1.5 লাখ নিয়ে যাও। আসলে ফেসবুক হ্যাকিং হাই লেভেল রেড টিমিং যে বলা হয়, এথিক্যাল হ্যাকিং এর যে রেড টিমিং যে অপশন আছে, এটা হলো ফেসবুকের উপরে না হয়, কারণ ফেসবুক ডোমেইনটা স্কোপ অনেক বড়, হ্যাঁ, টার্গেট অনেক এবং হিউজ। আমরা যারা আসছি যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নিয়ে গেছে,
প্লাস আমি আমার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট হ্যাক করতে চাই। করো তাই। আমাকে অনেকেই পেজে নক করে বলেন যে ভাই আমি আমার গার্লফ্রেন্ড অ্যাকাউন্ট হ্যাক করব, প্লাস অনেকেই বলেন ভাই আমি ফ্রি ফায়ার খেলতাম, আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে নিছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ছোট্ট করে একটা মেসেজ দিতে চাই, আসলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয় নাই, আপনার অ্যাকাউন্টে স্ক্যাম করে আপনার কাছে কেউ কিনিয়ে ফিশিং নিয়েছে, লিংক বা পুশিং লিংক এর মাধ্যমে কেউ নিয়ে গেছে, কারণ কেউ ফেসবুকে চিনায় নিছে। হুম, সেক্ষেত্রে আপনি ফাইবারের সাথে কথা বলতে পারেন, কারণ অলরেডি সে আপনার অ্যাকাউন্ট নিয়ে সে টু স্টেপ ভেরিফিকেশন অন করে ফেলছে, প্লাস সে আপনার নাম্বার জিমেল সব কিছু পরিবর্তন করে দিছে। এইটাতে আমরা কোনোভাবেই অ্যাকাউন্টটাকে টেক ওভার করতে পারবো না। কারণ হচ্ছে আমি সম্ভব না। যদি অ্যাকাউন্ট টেক ওভার করি, আপনি আমাকে কি পেমেন্ট করবেন? আপনার পেমেন্টের আমার প্রয়োজন নাই, কারণ দরকারই নাই। ফেসবুক আমাকে যে পেমেন্ট করবে প্রায় $1.5 লাখ, ওইটা দিয়ে আমি আপনাকে আরো গিফট করতে পারবো যে না ভাই আপনি আমার কাছে আসছেন এই জন্য আমি এটা পাইছি। আমি যদি আপনার আরো কষ্ট। $50,000 গিফট করে দিই, তাতেও কম মনে হবে আমার জন্য, ঠিক আছে? এরকম। অতএব আপনারা বোকার স্বর্গে যারা যারা বাস করতেছেন বা যারা ওইটা না জেনে বোকামি করতেছেন, আজকের পডকাস্টটা দেখে আপনার নিজের একটু জ্ঞান সঞ্চয় করেন এবং আমি বলবো প্রপারভাবে হ্যাকিংটাকে বোঝার ট্রাই করেন এবং আপনারা আপনাদের নিজেদের সিকিউরিটি কীভাবে নিশ্চিত করা যায় ওইটার ক্ষেত্রে কাজ করেন, সেক্ষেত্রে আপনার হ্যাকিং থেকে বেঁচে থাকতে পারেন। হ্যাকিং ইজ নট এ জোক, এটা অনেক বড় একটা অ্যাসেট। হ্যাঁ, এইখানে যদি আপনি এসে যে ফান করেন যে ভাই এটা হইতেছে তো অমুক, তাহলে আপনি হ্যাকিং নিয়ে আসার দরকারই নাই টোটাল। কিসের জন্য? কারণ আপনি যখন একটা জিনিসের মোটিভেশন হিসেবে না, আপনি যখন একটা প্যাশন হিসেবে নেবেন, তখন হ্যাকিং ইজ এ কি। কারণ আপনি এটা আপনি শুধু খালি যে আমি শুধু একজন রিসার্চার হিসেবে কাজ করেন এরকম না, আপনার নিজের প্রাইভেসি মেনটেনের জন্য আপনার কিছু নলেজ রাখা দরকার। কারণ এখনকার যে সময়, এখানে কে কখন কেমনে হ্যাক হয়ে যেতেছে বা কেমনে কি হয়ে যেতেছে বা অল অফ ফিনিশড হয়ে যাবে তার সমস্ত কিছু। এভরিথিং। এবং আমাদের নিজেদের সিকিউরিটির জন্য সাইবার সিকিউরিটি শেখা উচিত। আমি বলবো যে আসলে আপনারা টুকটাক হইলেও নিজেরা ট্রাই করেন যে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানার, অন্ততপক্ষে নিজেদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য। এবং আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ, আমরা আবার নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে ফিরে